সো ফার্স্টে প্রবাবিলিটি দেখাই। প্রবাবিলিটি আজকে ট্রাই করব শেষ করে দেওয়ার, ওকে? আর ওই স্ট্যাটিস্টিক্সেরও যা যা আছে, ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর হচ্ছে ভ্যারিয়েন্স, দুইটাই দেখাই দেব। তো প্রবাবিলিটিতে আমরা ওই 4টা ম্যাথের সলিউশন আগে করে দিই, ওকে? ওইখান থেকে আমি অ্যাকচুয়ালি একটু লম্বা ডিসকাশন করব। তো প্রবাবিলিটিতে ফার্স্টের যে ম্যাথটা ছিল, ফার্স্টে হচ্ছে এটা দেখায় ওই যে একটা সার্কেলে 2টা কর্ড টানলে তোমার তারা ইন্টারসেক্ট করার প্রবাবিলিটি কত আর কি। আচ্ছা, এটা অ্যান্সার কেউ বের করছো? কত আসছে বলতে পারো, সমস্যা নেই। একজনের হয়েছে, বাকিরা কেউ যদি পারো একটু বলতে পারো যে কত আসছে তোমার অ্যান্সার। আরিয়ান পারছে, ও ক্লাসে নাই এখন। আর কেউ? আচ্ছা, তাহলে মনে হয় কেউ পারে নাই। ওকে, সেটা দেখো কিভাবে করতে হয়। তো আমরা একটা সার্কেলে 2টা কর্ড আঁকতে চাই, ওকে? 2টা জ্যা, এই একটা আর হচ্ছে ধরো এই একটা। তো এখন অ্যাকচুয়ালি একটা সার্কেলে কর্ড আঁকার জন্য আমার হচ্ছে 4টা পয়েন্ট দরকার ফার্স্ট অফ অল। তো আমি 4টা পয়েন্ট আগে ড্র করে নিব, মানে যে কোনো 4টা ইচ্ছা মতো আমি 4টা পয়েন্ট চুজ করলাম। এখন এই পয়েন্টগুলো দিয়ে আমি 3টা ফরমেশনের জিনিস করতে পারি। একটা হচ্ছে যে ধরো আমি এই দুইটাকে কানেক্ট করলাম আর এই দুইটাকে কানেক্ট করলাম, তাহলে 2টা কর্ড হলো, বাট তারা ইন্টারসেক্ট করেনি, ওকে? এটা একটা কেস। সেকেন্ড আরেকটা কেস হচ্ছে যে আমি তাদেরকে এইভাবে কানেক্ট করতে পারি, এটাও 2টা কর্ড হয়েছে বাট তারা ইন্টারসেক্ট করেনি। এই হচ্ছে আরেকটা কেস, 2টা কেস। আর আরেকটা কেস হতে পারে, সেটা হচ্ছে যে আমি এইভাবে তাদেরকে কানেক্ট করব। অনলি এই কেসটাতেই 2টা কর্ড হচ্ছে ইন্টারসেক্ট করে, ওকে? সো আমাদের 3টা কেস টোটাল, তার মধ্যে আমার ফেভারে আছে একটা, সো প্রবাবিলিটি হবে 1/3, ওকে? সো একটা সার্কেলে 2টা কর্ড র্যান্ডমলি আঁকলে সেটার প্রবাবিলিটি হচ্ছে ইন্টারসেক্ট করার প্রবাবিলিটি 1/3, ওকে? একটু নতুন টাইপের, বাট শিখে রাখা ভালো। দেন সেকেন্ড ওই যে ইন্ডিপেন্ডেন্টেরটা দেখাই। ইন্ডিপেন্ডেন্টেরটা কেউ পারো নাই, এটা খুব ডিসঅ্যাপয়েন্টিং ছিল, এটা কারোরই হয় নাই। জাস্ট এই সার্কেলেরটাই একজন পারছে, আর এটা খুবই সহজ ছিল, এটা তোমাদের পারা উচিত ছিল। যে ইন্ডিপেন্ডেন্ট থেকে আমি যদি 5টা র্যান্ডম লেটার চুজ করি, তাহলে 3টা ই আর 2টা ডি পাওয়ার প্রবাবিলিটি কত, তাই না? এটা ছিল 3টা ই আর 2টা ডি। তো এটা হচ্ছে পারমুটেশন কম্বিনেশনের ম্যাথ, যে তুমি এইখান থেকে এই ওয়ার্ডটা থেকে 5টা ওয়ার্ড, এই ওয়ার্ডটা থেকে 5টা ওয়ার্ড, সরি 5টা লেটার কয়ভাবে চুজ করতে পারো সেটা বের করো। এইরকম ম্যাথ তো করছো, যে একটা ওয়ার্ড থেকে 5টা লেটার আমার চুজ করতে হবে, জাস্ট সিলেক্ট করতে হবে, পারমুটেশনও না। আর এটা হচ্ছে তোমার টোটাল নাম্বার অফ ওয়েজ। সো আগে টোটাল নাম্বার অফ ওয়েজটা দেখো। টোটাল নাম্বার অফ ওয়েজটা এরকম যে আমি এই ওয়ার্ডটাকে একটু গুছায় লিখি, INDEPENDENT, একই লেটারগুলো নিচে নিচে লিখলাম যাতে আমার একটা ক্লিয়ার আইডিয়া থাকে কে কয়টা আছে। তো এখন আমার 5টা লেটার চুজ করতে হবে। সো এখানে কি কি কেস হইতে পারে, আমার হচ্ছে 5টা বক্স ফিল আপ করতে হবে, ওকে? সো একটা কেস 5টাই সেম, এটা হবে না, এরকম কেউ নাই যে 5টা লেটার আছে, একই জিনিস 5টা আছে, ফ্রিকোয়েন্সি কারো 5 না। তো 4টা সেম, এটাও হবে না, এমন কেউ নাই যে 4টা আছে। এরকম হইতে পারে। ফার্স্ট কেসটা হচ্ছে 3 সেম আর হচ্ছে 2 সেম, 3টা এক ধরনের, 2টা আরেক ধরনের। তারপর সেকেন্ডটা হইতে পারে এরকম যে 3টা সেম আর 2টা ডিফারেন্ট। তারপর থার্ড কেস হইতে পারে এরকম, মানে 5কে তুমি কয়ভাবে সাম করতে পারো, 3 + 2, আর তারপর হচ্ছে এরকম করা যায় যে 2 + 2 + 1। সেরকম দেখতে পারি যে 2 সেম, মানে 2টা এক ধরনের, 2টা আরেক ধরনের, আর একটা ডিফারেন্ট, ওইটা করা পসিবল। তারপর 4 নম্বর কেস কি হতে পারে, 2টা এক ধরনের আর 3টা ডিফারেন্ট, এটাও পসিবল। 2টা সেম, 3টা ডিফারেন্ট। আর 5 নম্বর কেস কি হতে পারে, 5টাই ডিফারেন্ট, ওকে? অল ডিফারেন্ট। আর কি কোনো কেস হয়? 3 সেম, 2 সেম,
হ্যাঁ এই কয়টাই। তো এখন তোমার তিনটা সেম আর দুইটা সেম, সো এটা কয়ভাবে করা যায়, আমার তিনটাওয়ালা লেটার আছে হচ্ছে দুইজন, এই দুইটা থেকে একটা চুজ করব 2C1, আর দেন ওইটা চুজ করার পর আমার দুইটাওয়ালা লেটার থাকবে দুইজন। ধরো আমি প্রথমবার এন চুজ করছি তিনটা, তাহলে এরপর দুইটা সেম নেওয়ার মতো আমার লেটার আছে দুইজন, ডি আর ই। সো এই দুইটা থেকে যে কোনো একটা নিব, 2C1, এই তো জাস্ট চুজ করতে হবে, আমার পারমুটেশন করতে বলে নেই, তো সিম্পলি এইটা। দেন তিনটা সেম দুইটা ডিফারেন্ট, সো তিনটা সেম সেটা আমি করতে পারি এই দুইটা বান্ডেল থেকে, সেই দুইটা বান্ডেলের যে কোনো একটা চুজ করলাম, তো ধরো একটা বাদ, ধরো এন বাদ, এরপর দুইটা ডিফারেন্ট নিতে হবে, সো সেই দুইটা ডিফারেন্ট আমি নিতে পারি IDEPT থেকে, 1 2 3 4 5, পাঁচটা অপশন থেকে যে কোনো দুইটা। ওকে, দেন হচ্ছে দুইটা সেম, দুইটা এক ধরনের, দুইটা আরেক ধরনের, আরেকটা ডিফারেন্ট। তো এটা করা যায় এই যে এই তিনজন আছে যাদের অ্যাটলিস্ট দুইটা এলিমেন্ট আছে, সো এই তিনজন থেকে আমি যে কোনো দুইজনকে চুজ করব, তাতে এই টু সেম গেল। আর এখান থেকে দুইটা ইউজড, সো ধরো এই দুইজন ইউজড, এন আর ডি ইউজড, আরেকটা ডিফারেন্ট লাগবে, মানে অন্য আরেকটা লেটার লাগবে আর কি। সো আমার অপশন আছে 1 2 3 4, চারটা থেকে যে কোনো একটা। ওকে, আর এরপরে আছে হচ্ছে দুইটা সেম তিনটা ডিফারেন্ট, দুইটা সেম হইতে পারে এই তিনটা বান্ডেল থেকে 3C1, আর যে কোনো একটা চুজ করলে ধরো এন চুজ করলাম, তারপর তিনটা ডিফারেন্ট নিতে হবে ফ্রম 1 2 3 4 5, পাঁচটা থেকে। আর অল ডিফারেন্ট হইতে পারে, আমার এখানে ডিফারেন্ট লেটার আছে 6টা, সো 6C5 অর 6 আর কি। সো টোটাল কত হইল, 2C1 ইন্টু 2C1 4, 2C1 ইন্টু 5C2 হচ্ছে 20, তারপর 3C2 ইন্টু 4C1 হচ্ছে 3 4 12, 5C3 ইন্টু 3C1 হচ্ছে 5C3 হচ্ছে 10, আর ওদিকে 3C1 হচ্ছে 3, সো 30, আর 6C5 হচ্ছে 6। সো আমার টোটাল কত আসে, 24 36 66 72। এই কয়টা হচ্ছে টোটাল নাম্বার অফ ওয়েজ। আর আমার ফেভারে আছে, আমাকে বলছে তিনটা ই থাকবে দুইটা ডি থাকবে, সেটা একভাবেই হয়। আমার এখান থেকে আমি তিনটা ই নিয়ে নিব আর দুইটা ডি নিয়ে নিব, সেটা অনলি ওয়ান ওয়েতেই পসিবল। ওকে, সো আমাদের মানে এখানে তোমার অপশন আছে একটাই 1C1, আবার এখানেও 1C1, মানে সিম্পলি একভাবেই করা যায়, তিনটাই দুইটা ডি একভাবেই চুজ করা যায়। সো আমাদের প্রবাবিলিটি হবে 1/72। কেউ কোথাও না বুঝলে কোশ্চেন করতে পারো। দেন থার্ড ওয়ান, উইচ ইজ থার্ডটা কি ছিল, আরেকটা কি ছিল, ওই ফকিরের অঙ্কটা বাদে কোনটা ছিল জানি 3 নাম্বার। ও আচ্ছা, বক্সের কোশ্চেনটা কি আছে, কোশ্চেনটা আছে সাথে। আচ্ছা ওইটা তোমরা একটু নিজেরা আবার ট্রাই করো, ঠিক আছে, ওইটা না পারার কারণ নেই, ওইটা একটু বায়াস থিওরাম অ্যাপ্লাই করতে হয়। আমি তাহলে ওইটা করাই, ওই এই ম্যাথটা, যে এ আর বি দুইজন মানুষ, তো তারা একটা গেম খেলতেছে, যে তারা একটা টস করবে প্রত্যেকবার, আর ওই টসে যে হারবে সে হচ্ছে আরেকজনকে 1 টাকা দিবে। তো এর কাছে মেবি 8 টাকা ছিল, তাই না, আর বি এর কাছে ছিল 6 টাকা। একটু কেউ কনফার্ম করো তো ঠিক আছে কিনা এটা। তো কোশ্চেনটা কি ছিল এরপর, খেলা চলবে, হ্যাঁ আচ্ছা, মানে এ ফকির হয়ে যাওয়ার প্রবাবিলিটি কত। ওকে, খেলাটা চলবে কতক্ষণ, যতক্ষণ তোমার যে কোনো একজনের অ্যামাউন্টটা 0 না হয়ে যায়, যেই 0 হয়ে যাবে সেই খেলা শেষ, ঠিক আছে। তো তখন আমার কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ উইল লুজ অল ইটস মানি। ওকে, এটা হচ্ছে কোশ্চেন। তো এখন এই প্রবাবিলিটির ম্যাথটা খুব ইন্টারেস্টিং এই দিক দিয়ে দেখো, যে আমরা এর হেরে যাওয়ার প্রবাবিলিটিটা জানতে চাচ্ছি। তো এই টাইপের প্রবাবিলিটিগুলোকে বলা হয় হচ্ছে রিকারিং প্রবাবিলিটি। মানে এটা একটা নতুন আইডিয়া, তোমরা রিকারেন্স সম্পর্কে হয়তো খুব বেশি আইডিয়া নেই, আমি ওইটা আজকে একটু দেখাই দিব। এটা হচ্ছে রিকারিং প্রবাবিলিটি, মানে
অ্যাকচুয়ালি কাউন্টিংয়ের অনেক প্রবলেম বা কম্বিনেট্রিক্সের অনেক প্রবলেম, এই যে পারমুটেশন কম্বিনেশন বা এগুলা প্রবাবিলিটি, এগুলো অনেক কিছুই অ্যাকচুয়ালি রিকারেন্স দিয়ে খুব ইজিলি সলভ করা যায়। তো আমি কলেজ লাইফে হালকা পাতলা রিকারেন্স শিখছিলাম, তার মধ্যে এই ম্যাথটা একটা ছিল, তারপর হচ্ছে আরও অনেকগুলো ছিল, ওই তোমার ওই কোডিং কম্পিটিশনগুলোতে লাগতো এগুলো। তো ওই রিকারিং প্রবাবিলিটি খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এটা মানে দেখো এই ম্যাথটা কীভাবে করি। ওকে, সো আমরা ধরো এটা মানে এটা নর্মালি বের করা কিন্তু খুব টাফ, তাই না, যে এ হেরে যাবে, তোমার অল পসিবল কেস চিন্তা করতে হবে, যে প্রথমবার হয়তো এ হারছে, তখন এ বিকে একটা টাকা দিছে, ওইখানে আবার প্রবাবিলিটি, মানে একটা সিরিজ চলে আসবে আর কি। তো আমি এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে করব, আর এরপর আমি একটু রিকারেন্স নিয়ে তোমার ডিসকাস করে দেবো। ওকে, তো এটার আইডিয়াটা অ্যাপ্রোচটা এরকম, যে আমরা এরকম একটা ফাংশন লিখি, যে পি হচ্ছে একটা ফাংশন, পি অফ এন হচ্ছে একটা ফাংশন, যেটা হচ্ছে ইন্ডিকেট করে যে probability of A being the loser when A has n money. ওকে, আমি একটা ফাংশন প্রবাবিলিটি একটা ফাংশন দ্বারা করাইলাম, যে তুমি ওইটাই যদি n ইনপুট দাও তাহলে ও বলে দিবে যে এর কাছে যদি n টাকা থাকে তখন ওই অবস্থা থেকে হেরে যাওয়ার প্রবাবিলিটি কত। মানে আমি এখানে তাহলে জানতে চাচ্ছি যে প্রবাবিলিটি অফ 8 কত, রাইট? ওর কাছে যেহেতু ইনিশিয়ালি 8 টাকা আছে, আমি এইটা জানতে চাই যে প্রবাবিলিটি অফ 8 কত। ওকে, প্রবাবিলিটি অফ এ বিং দ্য লুজার ওয়েন এ হ্যাজ 8 টাকা। সো আমার এই ফাংশনটাকে আমার একটু বিল্ড করতে হবে, যে এই ফাংশনটা অ্যাকচুয়ালি কেমন। ওকে, কেউ যদি কখনো প্রোগ্রামিং করে থাকো, এখানে দেখছো না যে রিকারশন লিখতে হয়, অনেকে হয়তো এইচএসসির আইসিটিতেও করছো, এটা হচ্ছে ওই রিকারশনের ম্যাথ। ওকে, এর জন্য নাম রিকারিং। তো এখানে আমরা এই ফাংশনটাকে একটু বিল্ড করব। তার আগে একটু দেখি যে এই ফাংশনটার কিছু অবভিয়াস ভ্যালু আছে, যেটা তুমি অলরেডি জানো, কিছু ইনিশিয়াল ভ্যালু আছে। যেমন তুমি কিন্তু প্রবাবিলিটি অফ এই যে দুইজনের টাকা টোটাল হচ্ছে 14, তাই না? টাকা তো টোটাল টাকার অ্যামাউন্টটা তো বাড়বে না, এটা তো ইনভ্যারিয়েন্ট, রাইট? তোমার এটা প্রথমেও দুইজনের টোটাল টাকা 14 টাকা ছিল, শেষেও দুইজনের টোটাল টাকা 14 টাকাই থাকবে, এটাই কোনো ডাউট নেই। সো প্রবাবিলিটি অফ 14 কত, এটা বলো তো, প্রবাবিলিটি অফ 14 কত হবে? দেখি এটা বলতে পারো কিনা, যে এর কাছে যদি 14 টাকা থাকে তাহলে এর হেরে যাওয়ার প্রবাবিলিটিটা কত? যে কোনো একটা সময় এর কাছে যদি 14 টাকা থাকে তাহলে ওই মোমেন্টে এর হেরে যাওয়ার প্রবাবিলিটি কত? হ্যাঁ, 0। গুড। কারণ যদি ওর কাছে 14 টাকা চলেই আসে, তার মানে বি অলরেডি ওদিকে 0 টাকার মালিক হয়ে গেছে, সো বি হেরে গেছে, সো এর হেরে যাওয়ার আর কোনো চান্সই নেই। সো এর ওই অবস্থা থেকে হারার প্রবাবিলিটি 0। ওকে, আচ্ছা, আর প্রবাবিলিটি অফ 0 কত? বলো তো, পি অফ 0 কত হবে? 1। কেন? কারণ ও অলরেডি তাইলে 0 টাকার মালিক হয়ে গেছে, ও তাইলে হারবেই, মানে ওর হারার প্রবাবিলিটিটা এখন 1 হয়ে গেছে, মানে ও সার্টেন যে ও হারবেই। সো আমি জানতে চাই পি অফ 8 কত। ওকে, সো এখন আমরা একটু রিকার্সিভলি চিন্তা, হ্যাঁ, যে আমাদের যে কোশ্চেনে যেটা চাইছে, যে এই অবস্থা থেকে এর হেরে যাওয়ার চান্স কত, এটাই তো কোশ্চেনে চাইছে, তাই না? ওকে, এটাই আমরা বের করতে চাচ্ছি। বাট আমরা দুইটা অবভিয়াস ভ্যালু জানি, যে আমাদের ম্যাথটা যদি পি অফ 14 দিয়ে হইতো তখন এটা 0, আর পি অফ 0 হইলে এটা 1। ওকে, এখন আমি এভাবে চিন্তা করব, যে ধরো এই গেমটা খেলার কোনো একটা মোমেন্টে এর কাছে হচ্ছে n টাকা ছিল। ওকে, সো এই n টাকা থেকে তার মানে এই n টাকা থাকা অবস্থায় তার হারার প্রবাবিলিটিটা কত, সেটা আমি জানতে চাই। তো তার ধরো এখন আমার কাছে n টাকা আছে, তো এর পরের স্টেপে আমি দুইটা কাজ করতে পারি। মানে ধরো আমি হচ্ছে এ, আমার কাছে এখন n টাকা আছে, তো আমি ক্যালকুলেট করতেছি আমার হারার প্রবাবিলিটি হচ্ছে পি অফ n। এখন এরপরে দুইটা ঘটনা ঘটতে পারে, যে মানে এর পরের স্টেপে আমরা তো এখানে বারবার টস করতেছি, তাই না? যে টসে হারে সে হচ্ছে 1 টাকা অন্যজনকে দেয়। তো
তো পরের বার এরকম হইতে পারে যে আমার কাছে n টাকা থাকা অবস্থায় এরকম একটা ঘটনা ঘটতে পারে, পরের টসে আমি জিতলাম। ওকে, আমি যদি পরের টসে জিতি, মানে এরকম হইতে পারে যে আমি পরের টসে জিতি, সেটার চান্স হচ্ছে 50%, মানে হাফ। পরের টসে যদি জিতি তাহলে আমি কি পাবো, এরপর 1 টাকা পেয়ে যাব। তো তখন আমার আবার ক্যালকুলেট করতে হবে যে ওই n, তখন আমার কাছে টোটাল টাকা কত হবে, n+1। সো তখন আমি বের করব যে pn+1 কত। ওকে, মানে আমি এইখানে দাঁড়ানো অবস্থায় চিন্তা করতেছি, ওকে আমার কাছে n টাকা আছে, এটা এই অবস্থা থেকে হারার প্রবাবিলিটি হচ্ছে pn। সো এই প্রবাবিলিটিটা আমি ক্যালকুলেট করতে চাই। সো এটা ক্যালকুলেট করতে পারি আমি এভাবে যে পরের বার আমি আমি জিততে পারি টসে যদি জিতি তাহলে বি আমাকে 1 টাকা দিবে, তখন আমার ওই অবস্থা থেকে প্রবাবিলিটি কাউন্ট করতে হবে। অর পরের বারের টসে আমি জিততে পারি, সেটাও 50% চান্স। আর আমি যদি পরের বারের টসে আমি হারতে পারি, এটা হচ্ছে হারা, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে লস্ট। আমি যদি পরের বারের টসে হারি তাহলে আমি 1 টাকা বিকে দিয়ে দিব। তো তখন আমার কাছে কয়েন থাকবে, মানে টাকা থাকবে n-1। সো এই দুইটা কেসের সাম হচ্ছে আমার রাইট নাও প্রবাবিলিটি। জাস্ট চিন্তা করো, তুমি ধরো প্রবাবিলিটি দিয়ে এভাবে চিন্তা করতেছো যে তোমার কাছে n টাকা আছে, তো এখন এখান থেকে হারার প্রবাবিলিটি কত। তো ওইটা বের করতে পারি এইভাবে যে এরপর 2টা ঘটনা ঘটতে পারে। মানে আমি তো প্রবাবিলিটি বের করার জন্য কি করব, একটা এক্সপেরিমেন্ট করব, তারপর আমি একটা রেজাল্ট দিব। তো 2টা ঘটনা ঘটতে পারে। আমার কাছে এখন n টাকা আছে, এই অবস্থা থেকে 2টা ঘটনা ঘটতে পারে। পরের টসে আমি হারবো, যদি আমি হারি তাহলে আমার 1 টাকা কমে যাবে, তখন ওই টাকা থেকে আবার হারার প্রবাবিলিটি আমি বের করব। অর পরের বার আমি টসে জিততে পারি, অ্যান্ড ওই অবস্থা থেকে আমার হেরে যাওয়ার চান্স কত, অ্যান্ড সেই হেরে যাওয়ার ফাংশনটা তো আমি নিজেই লিখছি পি। সো এই হচ্ছে আমার এক্সপ্রেশনটা। এটা বুঝো নাই, কে একটু বলো যে এই জায়গাটা তোমার কোনো কনফিউশন আছে কিনা। ওকে, যে এইখানে আমি যখন n টাকার মালিক, ওইখান থেকে হারার প্রবাবিলিটি বের করতে চাই। সো 2টা ঘটনা ঘটতে পারে, এক হচ্ছে পরের টসে আমি হারবো, ওকে ফাইন, হারলাম, অ্যান্ড দেন আমার কাছে n-1 টাকা থাকবে। সো আমার ক্যালকুলেট করতে হবে পরের টসে হারবো অ্যান্ড বাকি n-1 টাকা দিয়ে আমি ঠকবো। ওকে, মানে ফকির হয়ে যাব। অর পরের টসে আমি জিতবো, অ্যান্ড তখন আমার কাছে n+1 টাকা থাকবে, ওই টাকা দিয়ে আমি আবার ফার্দার হারবো। ওই টাকা ইউজ করে আমি পরবর্তীতে কোনো এক সময় ফকির হয়ে যাব, ওইটার প্রবাবিলিটি। সো এই হচ্ছে আমার রিকারিং রিলেশন। এটাকেই রিকারিং রিলেশন বলে। pn ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ, হাফটা কমন নিলে এখানে আসে pn+1 প্লাস pn-1, অ্যান্ড দেন এই 2টাকে একটু লেফট সাইডে আনো। এখন তোমার কাছে কি এটা ফ্যামিলিয়ার লাগতেছে যে এইটা কোন ধরনের সিকোয়েন্সের জন্য অ্যাপ্লিকেবল? এই যে 2p of n ইজ ইকুয়াল টু pn+1 প্লাস pn-1, এটা দেখে তুমি pn এর ব্যাপারে কি জাজমেন্ট দিতে পারো এই লাইনটা থেকে? এটা 9-10-এও করছো, একটু দেখো। একটু হিন্ট দেই, এখানের ব্যাপারটা এরকম যে আমার প্রথম টার্ম হচ্ছে, মানে এটা তো একটা সিকোয়েন্স তাই না, pn-1, দেন এটা হচ্ছে pn, তারপর হচ্ছে pn+1। ওকে, এখানে এটা হচ্ছে তোমার সমান্তর ধারা বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর কি। এই যে মিড পয়েন্টের ডাবল হচ্ছে সমান্তর ধারা, সমান্তর ধারা, হ্যাঁ ওইটাই, সমান্তর প্রগমনভুক্ত। মানে এটা হচ্ছে সিম্পলি একটা অ্যারিথমেটিক সিরিজ, মানে এই pn ফাংশনটা হচ্ছে একটা অ্যারিথমেটিক সিরিজ। কারো যদি এইভাবে বুঝতে প্রবলেম হয় আমি আরেকবার দেখাই, যে 2p of n ইজ ইকুয়াল টু pn+1 pn-1, তাই তো? সো এখান থেকে এইভাবে লেখা যায় না যে pn+1 মাইনাস pn, একটা pnকে এক পাশে নিলা, আরেকটা pnকে আরেক পাশে রাখলা। সো এই যে এই দুইটা কনজিকিউটিভ টার্মের মধ্যে যে ডিফারেন্স, এই দুইটা কনজিকিউটিভ টার্মের মধ্যে একটা কমন ডিফারেন্স আছে। সো দে আর ইন অ্যারিথমেটিক সিরিজ, ওকে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। সো এখন যদি তুমি জানো যে এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তাহলে এটা বের করা তো পানি ভাত। যে ফার্স্ট এখানে আমার p0 হচ্ছে 1, মানে 0th টার্ম হচ্ছে 1, 14th টার্ম হচ্ছে 0, তাহলে p8 কত? ওকে, সো 0th টার্ম হচ্ছে 1, 14th টার্ম হচ্ছে 0,
ওইখান থেকে P8 কত এটা বের করবা। বাকিটুক পারবা না সবাই? মানে ইউনিটারি মেথড দিয়েও করতে পারো। 14 ইনক্রিজের জন্য এটা কমে গেছে -1, ওকে, তাহলে এটা চেঞ্জ হয়েছে -1, তাহলে 8 ইনক্রিজের জন্য এটা চেঞ্জ হবে হচ্ছে এত। সো আমার প্রবাবিলিটি অফ 8 হবে P01 - 8/14, which is 6/14, 3/7, প্রবাবিলিটি হচ্ছে 3/7। ওকে, সো এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং ছিল। এটা হচ্ছে রিকারেন্স ইউজ করে করা, মানে খুবই নর্মাল আইডিয়া, জাস্ট একটু মানে থিঙ্কিং অ্যাপ্রোচটা অন্য। মানে এখানে এমন একটা জিনিস তুমি ইউজ করতেছো যেটা তুমি নিজেই ডিফাইন করে আসছো। মানে Pn হচ্ছে অন্য দুইটা পি এর উপর আবার ডিপেন্ডেন্ট। সব রিকারেন্স সলভ করা এত সহজ না, বাট এইখানে একটা খুব সহজ রিকারেন্স ছিল, ম্যাথটা ওইভাবেই বানাইছি যে এখানে জাস্ট এটা একটা অ্যারিথমেটিক সিরিজের মধ্যে পড়ে। ওকে, এই হ্যাঁ হ্যাঁ বলো। 14 দিয়ে পরে এখানে -1 এটা কি করছে? হ্যাঁ দেখো, ফার্স্ট টার্ম হচ্ছে 1, এই যে এটা মানে 0th টার্ম হচ্ছে 1, আর এরপর এখানে 14th টার্ম হচ্ছে 0, তাই না? সো এই যে 0 থেকে যখন 14 হইল, মানে এই 14 ঘরের 0 থেকে 14 পর্যন্ত যেতে এটা চেঞ্জ হয়েছে হচ্ছে -1, তাই না? এটা -1 অ্যামাউন্ট কমে গেছে, মানে 1 অ্যামাউন্ট কমে গেছে। তাহলে 0 থেকে 8-এ গেলে এটা কতটুক ইয়ে হবে? ইউনিটারি মেথড, সিম্পলি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ম্যাথও তোমরা এইভাবে করতে পারো, a + n - 1 × d, nth টার্ম হচ্ছে a + n - ওইভাবে করতে পারো, সমস্যা নেই, একই তো। ওকে, সো কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, এরপরের তাহলে আমি একটু রিকারেন্স সম্পর্কে আরেকটু বলি। যেমন আরেকটা রিকারিং সিকোয়েন্স তোমরা চিনো, খুব পপুলার, সেটা হচ্ছে ফিবোনাচি সিকোয়েন্স। ফিবোনাচি সিকোয়েন্স হচ্ছে এরকম 0 0 1, 0 1, তারপর হচ্ছে 1 2 3 5 8, তাই না? এরকম। সো এটাকে রিকারেন্স দিয়ে লিখলে এভাবে যে ফিবোনাচি সিরিজের nth টার্ম হচ্ছে তার আগের টার্ম আর তার আগের টার্মের সাম। ওকে, এটাও একটা রিকারিং রিলেশন, যেখানে উই নো দ্য বেস কেস, এফ 0 হচ্ছে 0, মানে একদম ফার্স্ট টার্মটা, মানে 0th টার্ম হচ্ছে 0 আর ফার্স্ট টার্ম হচ্ছে 1। সো এইভাবে আমি যে কোনো টার্মটা জেনারেট করতে পারবো, জাস্ট আগের দুইটা যোগ করে 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 আসতে হবে। ওকে, অ্যান্ড অনেক সময় দেখা যায় যে এই রিকারেন্স রিলেশন, সব রিকারেন্স রিলেশনের ক্ষেত্রে না, কিছু রিকারেন্স রিলেশনের ক্ষেত্রে এক্সপ্লিসিট ফর্মুলা বের করা যায়। যেমন এইটার একটা এক্সপ্লিসিট ফর্মুলা আছে, গোল্ডেন রেশিও ইউজ করে, যে কোনো n ফিবোনাচি নাম্বার তুমি একটা ফর্মুলা দিয়ে অ্যাপ্রক্সিমেট করে বের করতে পারবা, বাট ওইটা অন্য ডিসকাশন, ওদিকে যাব না। তারপর আরেকটা রিকারিং প্রবলেম আছে এরকম, এটাও হয়তো তোমরা অনেকে এটার ব্যাপারে ফ্যামিলিয়ার, যে 3টা এরকম পিলার থাকে আর হচ্ছে সেটাতে 64টা ডিস্ক থাকে। সো ওইখানে টাস্ক হচ্ছে যে ওই ডিস্কগুলো এরকম যে একটা থেকে আরেকটা ছোট, যত উপরের দিকে যায় তত ওই ডিস্কগুলো ছোট। তো যেমন এখানে আমি 4টা ডিস্ক নিয়ে করতেছি, সো টাস্ক হচ্ছে যে এই সবগুলো ডিস্ককে আরেকটা পিলারে ট্রান্সফার করতে হবে। ওকে, অ্যান্ড এখানে কিছু রুল আছে, সেই রুলগুলো হচ্ছে এরকম যে আমি কখনোই অ্যাট এনি মোমেন্ট আমি একটা ছোট ডিস্কের উপর আরেকটা বড় ডিস্কে রাখতে পারবো না, এটা একটা রুল। আর আরেকটা মানে এই একটা রুল ফলো করে আমাদের অ্যাকচুয়ালি এই মানে এটাকে টাওয়ার অফ হ্যানয় প্রবলেম বলে। তো এই টাওয়ার অফ হ্যানয় রুল হচ্ছে যে আমি কোনো অবস্থাতেই একটা ছোট ডিস্কের উপর আরেকটা বড় ডিস্ক প্লেস করতে পারবো না, অ্যান্ড আমি অ্যাট এ টাইম একটা ডিস্ক উঠাইতে পারবো। আমি এরকম পারবো না যে একসাথে 3-4টা ডিস্ক উঠাই নিয়েছি, ওরকম পারবো না। আর কখনোই একটা ছোট ডিস্কের উপর একটা বড় ডিস্ক রাখতে পারবো না। সো এটা মানে এটা করতে কয়টা মুভ লাগে? ওকে, এটা একটা প্রবলেম আছে যে ইন্ডিয়ার বেনারসের এক মন্দিরে হচ্ছে 64টা ডিস্ক আছে। সো ওইখানে ওই মন্দিরের যারা পুরোহিত তারা ট্রাই করতেছে যে ওই 64টা ডিস্ককে আরেকটা পিলারে সরাবে। হ্যাঁ, তো তো এটাকে বলা হয় টাওয়ার অফ হ্যানয় প্রবলেম, বাট অ্যাকচুয়ালি এটা মিথ, এটা ওরকম নাই। বাট এটা ম্যাথমেটিক্যাল
হিসেবে প্রবলেম হিসেবে বেশ ইন্টারেস্টিং, যে এখানে কয়টা মুভে আমি সরাইতে পারবো। ওকে, সো দেখা যায় যে ওই রিকারেন্স, এরকম একটা রিকারেন্স সলভ করতে হয় এখানে। এগুলো যদি কেউ ফিউচারে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ো তখন হয়তো দেখবা, অথবা যদি পিওর ম্যাথ নিয়ে পড়ো, অথবা যদি আগে ম্যাথ অলিম্পিয়াড করে থাকো একটু দেখার সুযোগ হবে। আর হ্যাঁ, আমি ওইখানেই লাইফে ফার্স্ট দেখছিলাম, বাট এইগুলো এখন মানে এটা হচ্ছে মানে আমাদের কম্পিউটার সায়েন্সে যখন রিকারেন্স শেখানো হয়, এটা হচ্ছে একদম ফার্স্ট প্রবলেম, মানে সবচেয়ে ইজি। মানে আমাদের ওই ডিসক্রিট ম্যাথ কোর্সে এগুলো করায় আর কি। তো ওইখানে এরকম একটা রিকারেন্স সলভ করতে হয় যে hn ইজ ইকুয়াল টু 2hn মাইনাস 1 প্লাস 1। তো ওইটা সলভ করলে দেখা যায় যে আসলে এনটা ডিস্কের জন্য অ্যান্সারটা আসে এরকম 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, এটা সলভ করা খুব সহজ, আমি দেখাই দিচ্ছি। বাট আগে একটু দেখি যে ওইটা যে মিথ, বা ওইটা যে 64টা ডিস্কের ওইটা যে করা পসিবল না, সেটার রিজনটা কি। তোমার এনটা ডিস্কের জন্য রেজাল্ট হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, তো 4টা ডিস্কের রেজাল্ট কত? 15টা। ওকে, 4টা ডিস্ক হচ্ছে 15টা, তারপর 8টা ডিস্কে কত? 255টা, মানে এক্সপোনেনশিয়ালি বাড়তেছে। তো যদি এখানে 64টা ডিস্ক থাকে তখন রেজাল্ট কত হবে? 2 টু দি পাওয়ার 64 মাইনাস 1। তো আমি যদি অ্যাজিউম করি যে ওইখানের প্রত্যেকটা ওই মন্দিরের যে পুরোহিত তারা এগুলো সরাইতে, যদি একটা ডিস্ক সরাইতে অ্যাটলিস্ট 1 সেকেন্ড তো লাগবেই। তো তারা যদি দিন রাত সারাদিনই কাজ করে, আর এক একটা ডিস্ক সরাইতে যদি 1 সেকেন্ড করেও টাইম নেয়, তাহলে এত সেকেন্ড টাইম লাগবে। এত সেকেন্ড মানে হচ্ছে তোমার 5.85 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইয়ার্স। ওকে, এটা কত? এটা হচ্ছে 500 বিলিয়ন, 500 বিলিয়ন ইয়ার্স। আমাদের ইউনিভার্সের বয়সই মাত্র 13 বিলিয়ন। তো মানে ওইখানে মিথটা হচ্ছে এরকম যে যদি এই 64 ডিস্কেটটা এটা কোনোদিন কমপ্লিট করে ফেলে, ওই দিন নাকি পুরো ইউনিভার্স ডিস্ট্রয়েড হবে। ততদিনে এমনিতেও ডিস্ট্রয়েড হবে, 500 বিলিয়ন ইয়ার্স তো হিউজ। ওকে, আর এটা অ্যাকচুয়ালি সলভ করা খুবই সহজ। ওকে, এটা এরকম যে তোমার এখানে আমার কাছে যদি এনটা ডিস্ক থাকে, তো আমি চিন্তা করবো এভাবে যে আমার টার্গেট হচ্ছে এনটা ডিস্ককে সরানো। সেই এনটা ডিস্ককে সরানোর জন্য ধরো আমার এইচ এনটা মুভ লাগে, এইচ ফর হ্যানয় আর কি। তো এটাকে আমি এভাবে চিন্তা করতে পারি যে আমি প্রথমত উপরের এই যে n মাইনাস 1টা ডিস্ক আছে, এই n মাইনাস 1টা ডিস্ককে আমি সামহাউ অন্য কোথাও নিব। কেমনে নিব আমি জানি না, বা কয়টা মুভ লাগবে আমি সেটাও জানি না, বাট আমি নিজে একটা ফাংশন বানাইছি যেটা হচ্ছে hn। আমি বললাম উপরের n মাইনাস 1টা ডিস্ককে আমি যেমনে হোক এই পিলারে আনবো। তো সেটা করতে আমার hn মাইনাস 1টা মুভ লাগবে একইভাবে, কারণ উপরেরটাও তো একটা ছোট আবার একটা টাওয়ার, তাই না? hn মাইনাস 1 নিলাম। সো এখন এইখানে হচ্ছে সেই hn মাইনাস 1টা টাওয়ার আছে, hn মাইনাস 1টা ডিস্ক আছে, n মাইনাস 1টা ডিস্ক আছে। আর এই যে নিচে যে একটা ছিল সেইটাকে এখন আমি ধরো এই জায়গায় নিয়ে আসলাম, তাহলে আমার কয়টা মুভ লাগলো টোটাল? এত প্লাস 1। দেন এইখানে এই n মাইনাস 1টাকে আমি আবার ওইটার উপর রাখলাম। সো আবার আমার লাগবে কয়টা? hn মাইনাস 1টা। সো টোটাল কয়টা লাগবে? 2hn মাইনাস 1 প্লাস 1। সো রিকারেন্স ডান। এখন আমি ফর্মুলাটা কীভাবে বের করবো যে অ্যাকচুয়ালি কয়টা। তো এটাকে আমরা একটু ভাঙাই। hn ইজ ইকুয়াল টু 2hn মাইনাস 1 প্লাস 1। সো সিমিলারলি hn যদি 2hn মাইনাস 1 প্লাস 1 হয়, তাহলে আবার hn মাইনাস 1 হবে 2 ইন্টু hn মাইনাস 2 প্লাস 1 প্লাস 1। ওকে, দেন এরপর আবার আচ্ছা দাঁড়াও হ্যাঁ, এরপর আমি আবার এটাকে তাহলে এভাবে লিখতে পারি যে 2 স্কোয়ার hn মাইনাস 2 প্লাস 1 প্লাস 2 ইন্টু 1 হচ্ছে 2। দেন এই hn মাইনাস 2কে আমি আবার লিখতে পারি 2 ইন্টু hn মাইনাস 3 প্লাস 1 প্লাস 1 প্লাস 2। তো এখানে 2 কিউব hn মাইনাস 3 প্লাস এই 2 স্কোয়ার এটার সাথে মাল্টিপ্লাই হয়ে এখানে আসবে 1 প্লাস 2 প্লাস 2 স্কোয়ার। এখন আমি কিন্তু একটা স্টেপের রেজাল্ট জানি, সেটা হচ্ছে যখন এখানে একটা ডিস্ক থাকবে সেটার জন্য একটাই ওয়ে হবে, রাইট? একটা মুভ দিয়ে আমি ওইটাকে আর একটা পিলারে ট্রান্সফার করতে পারবো। আমি জাস্ট h1 এর ভ্যালু জানি।
যে h1 হচ্ছে 1। ওকে, সো এই জিনিসটা এরকম চলতেই থাকবে, তাই না? এক সময় এইখানে আসবে দেখো 2 টু দি পাওয়ার n-1, এখানে আসবে h1 প্লাস এখানে আসবে 1+2, এখানে দেখো এখানে যত পাওয়ার তার থেকে সবসময় এক কম থাকে। তো এভাবে চলতে থাকলে এক সময় এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n-2 পর্যন্ত যাবে। ওকে, অ্যান্ড h1 এর ভ্যালু আমি জানি, এটা হচ্ছে 1। সো এখান থেকে আমি পাবো এই 1কে আমি 2 টু দি পাওয়ার 0 লিখতে পারি, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার, 2 কিউব প্লাস ডট 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 2n-2 প্লাস 2n-1। সো এই সবগুলোর সাম হচ্ছে 2 টু দি পাওয়ার n-1। এটা একটা গুণোত্তর ধারা বা জিওমেট্রিক প্রোগ্রেশন। ফার্স্ট টার্ম হচ্ছে 1 আর রেশিও হচ্ছে 2 করে। ওকে, সো এই হচ্ছে প্রুফ যে কেন 64টা ডিসকেটটা করা পসিবল না। ইভেন আমি আমার ফেসবুকে আমার প্রোফাইলে গেলে ওইখানে ভিডিওতে এটার একটা সিমুলেশন পাবো, আমি কলেজে থাকতে বানাইছিলাম, ওইটা দেখতে পারো। ওইখানে আমি 8টা ডিস্ক নিয়ে করে, 8টা না, প্রবাবলি আমি 6টা বা 5টা ডিস্ক দিয়ে করে দেখাইছিলাম। ওকে, সো রিকারেন্সের অ্যাকচুয়ালি অনেক এরকম ইন্টারেস্টিং কেস আছে। আরেকটা দেখবো আমরা ডিরেঞ্জমেন্ট, ওইটা পারমুটেশন কম্বিনেশনের সাথে রিলেটেড। আর তাছাড়া এখানে আমারও প্র্যাকটিস হলো, এগুলো আবার আমার পরীক্ষায় আসে আর কি। ডিরেক্টলি এগুলো আসে না, এগুলো তো জাস্ট বেসিক আইডিয়া বানায় দেয় বা নতুন টাইপের দেয় আর কি। আমার সামনে এটারই পরীক্ষা আছে পরে, এই আর কয়েকদিন পরেই। আচ্ছা দেন, আচ্ছা এটা গেল রিকারেন্সের। আরও কিছু এক্সাম্পল হচ্ছে তোমরা অলরেডি করছো, যেমন ওই যে আমি তোমাদেরকে এরকম ম্যাথ করাইছিলাম না, যে সাস্টে একটা কোশ্চেন আসছিল যে একটা এরকম ইনফাইনাইট সার্কিট যদি থাকে, সেটার ওই যে তুমি রেজিস্ট্যান্স বের করতে কীভাবে, একটা সেগমেন্টেরটা আরেকটার সাথে সেম ধরতা, তাই না? যে বলতে এখান থেকে দেখলেও আর এখান থেকে দেখলেও আর, কারণ এটা ইনফাইনাইট, রাইট? সো ওইখানে তুমি কিন্তু একটা রিকারেন্স ইউজ করছিলা, তুমি খেয়াল করো নি। তারপর এরকম ম্যাথ করছো তোমরা ওই যে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারে, যে 1 প্লাস সরি এরকম ছিল যে i প্লাস রুট ওভার i প্লাস রুট ওভার, এরকম ম্যাথ করছো তোমরা। ওইগুলো অ্যাকচুয়ালি রিকারেন্সেরই অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন। ধরো এই যে রুট ওভার 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 এরকম যদি ইনফাইনাইট পর্যন্ত চলে, এটার ভ্যালু কত? তো এটাকে তুমি কি করতা, এক্স ধরতা, অ্যান্ড দেন বোথ সাইডে তুমি স্কোয়ার করতা একবার, ওকে, অ্যান্ড দেন এই সেগমেন্টটাকে তুমি আবার এক্স বলতে। এই হচ্ছে রিকারেন্স। ওকে, যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স, অর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1, পপুলার কোয়াড্রেটিক, এটা সলভ করলে গোল্ডেন রেশিও আসে আর কি। এক্স ইজ ইকুয়াল টু -1 প্লাস √5/2। গোল্ডেন রেশিওর সম্পর্কে হয়তো আইডিয়া আছে অনেকের। এটা ওই ফিবোনাচির রিকারেন্সটা সলভ করলে অ্যাকচুয়ালি এইটা আসে। ওকে, আচ্ছা -1 এটা দেখি তো সলভ করে, আমি ভুলে গেছি। 1 -1 -1 1 প্লাস -√5, আমি ওই ওমেগার সাথে এটাকে এলোমেলো করছিলাম। এখানে দুইটা রুটের মধ্যে ওই যে 1 প্লাস √5/2 যেটা, ওইটাকে গোল্ডেন রেশিও বলে। যত আর্কিটেকচারালি ম্যাগনিফিসেন্ট জিনিসপত্র আছে সবাই এই রেশিও ফলো করে, নেচারে অনেক কিছুতেই এটা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এবার আমি তোমাদেরকে ওই পারমুটেশন কম্বিনেশনে হয়তো ডিরেঞ্জমেন্ট পড়াই নেই, ওইটা একটু দেখাবো। ডিরেঞ্জমেন্ট মানে হচ্ছে তোমার ধরো এখানে 4 জন মানুষ আছে, আর এটা হচ্ছে 4 জনের 4টা ক্যাপ আছে। ওকে, 4 জন আলাদা মানুষ, 4 জনের আলাদা আলাদা ক্যাপ। এটা ওর ক্যাপ, এটা ওর ক্যাপ, এটা ওর ক্যাপ, এটা ওর ক্যাপ। তো এখন জিজ্ঞেস করা হইলো যে এখানে আমি যদি এই ক্যাপগুলোকে তাদের মধ্যে অ্যারেঞ্জ করি, কয়ভাবে করা যায়? 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। সো এখানে আমি জিজ্ঞেস করলাম যে কয়টা ওয়েতে
কেউ কারো ক্যাপ পাবে না, মানে একজনও নিজ নিজ ক্যাপ পাবে না। ওকে, এটাকেই বলা হয় ডিরেঞ্জমেন্ট, মানে তোমার একটা অ্যারেঞ্জমেন্টে কেউ তার নিজের জিনিসটা পাবে না, প্রত্যেকে ভুল জিনিস পাবে। ওকে, তো এটাই হচ্ছে ডিরেঞ্জমেন্ট। ডিরেঞ্জমেন্টের প্রবলেম আরও এভাবে হইতে পারে যে ধরো তুমি তিনজনকে তিনটা চিঠি লিখবা, আর সেই তিনজনের জন্য তিনটা করে খাম আছে, বাট দেখা গেল যে এখন তুমি কি করলা, এই চিঠিগুলোকে অ্যারেঞ্জ করলা, মানে একবার এটাকে এই খামে পাঠাইলা, একবার এটাকে এই খামে পাঠাইলা, বাট অ্যাকচুয়ালি যাওয়ার কথা এইভাবে। বাট আমি জানতে চাচ্ছি যে কয়টা পসিবল অ্যারেঞ্জমেন্টে কোনো চিঠি তার নিজের খামের ভিতরে ঢুকবে না। ওকে, এখানে এই চিঠিটা ধরো এই খামে যাবে, এই চিঠিটা এই খামে যাবে, আর ধরো এই চিঠিটা এই খামে যাবে। এটা একটা ডিরেঞ্জমেন্ট হইতে পারে যে এখানে কেউ তার নিজ নিজ খামে ঢোকে নেই, বাট এইটা ডিরেঞ্জমেন্ট না। ধরো এইটা এই খামে গেল আর এটা এই খামে গেল, দুইজন ভুল খামে গেছে বাট মাঝখানের জন ঠিক খামে গেছে, এটা ডিরেঞ্জমেন্ট না। ওকে, সো আমরা এই ডিরেঞ্জমেন্ট কীভাবে বের করতে হয় এটা দেখবো। ডিরেঞ্জমেন্ট অ্যাডমিশন টেস্টেও আসে, ওকে, বাট খুব রেয়ার, মাঝে মধ্যে দেয়। তো ডিরেঞ্জমেন্টের জন্য অ্যাকচুয়ালি একটা নোটেশন আছে, সেটা হচ্ছে আমরা যেমন এন ফ্যাক্টোরিয়াল লিখি, এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট 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 ওয়ান ফ্যাক্টোরিয়াল বা ওয়ান, রাইট? আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এই ফ্যাক্টোরিয়ালও কিন্তু অ্যাকচুয়ালি একটা রিকারেন্স, যে এই ফ্যাক্টোরিয়াল যদি একটা ফাংশন হয় সেটা একটা রিকারিং ফাংশন। ফ্যাক্টোরিয়াল এন হচ্ছে তোমার এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, যেখানে তুমি জাস্ট ফ্যাক্টোরিয়াল জিরোর ভ্যালু জানো ওয়ান। ওকে, আচ্ছা, সো এখানে আসি যে একটা আমাদের ফ্যাক্টোরিয়াল ফাংশন হচ্ছে এমন, আর ফ্যাক্টোরিয়াল কি ইন্ডিকেট করে যে এনটা ডিস্টিংক্ট অবজেক্ট যদি থাকে তাহলে তাদেরকে নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করা যায় এন ফ্যাক্টোরিয়াল ওয়েতে। বাট আমি চাচ্ছি ডিরেঞ্জমেন্ট বের করতে। ডিরেঞ্জমেন্টটা অ্যাকচুয়ালি আসছে ডি অ্যারেঞ্জমেন্ট থেকে, অনেকে এটাকে এখনো ডিঅ্যারেঞ্জমেন্ট বলে, আমিও বলতাম ডিঅ্যারেঞ্জমেন্ট অর জাস্ট সিম্পলি ডিরেঞ্জমেন্ট। তো ডিরেঞ্জমেন্টের নোটেশনটা হচ্ছে এইভাবে, এই সাইডে ফ্যাক্টোরিয়াল দেন এন, এটা হচ্ছে ডিরেঞ্জমেন্ট। ওকে, যে এনটা অবজেক্টকে কয়ভাবে সাজানো যায় যাতে কেউ তার নিজের স্পেসিফাইড পজিশনে না থাকে, যেখানে থাকার কথা ওইখানে নাই। ওকে, এটা হচ্ছে ডিরেঞ্জমেন্ট। আচ্ছা, তোমরা হয়তো এটা জানো যে ফ্যাক্টোরিয়ালকে অ্যাকচুয়ালি আবার এইভাবেও এক্সপ্রেস করে অনেকে, এভাবে দেখছো না, এরকম, এটা কি দেখছো আগে? তো এরকম আর একটা সিমিলার নোটেশন আছে, ওইটা আবার ডিরেঞ্জমেন্ট না কিন্তু, ঠিক আছে, এরকম একটা নোটেশন আছে। অনেকে ভাবে যে এটা মনে হয় ডিরেঞ্জমেন্ট বোঝায়, এটা ডিরেঞ্জমেন্ট না, এটা হচ্ছে গামা ফাংশন। যখন ভার্সিটিতে উঠে ইন্টিগ্রেশন পড়বা তখন দেখবা যে এটাকে গামা ফাংশন বলে। ওই গামা ফাংশন আবার ফ্যাক্টোরিয়ালের সাথে রিলেটেড। গামা ফাংশন হচ্ছে রিয়েল ভ্যালুড ফ্যাক্টোরিয়াল। আমরা তো ফ্যাক্টোরিয়াল পড়ি শুধু ন্যাচারাল নাম্বারে, বাট ওই গামা ফাংশন হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল নাম্বারের জন্য, মানে ওইটা ফ্যাক্টোরিয়ালের মতো, ফ্যাক্টোরিয়াল না, ওই গামা ফাংশনটা হচ্ছে এরকম, এরকম একটা ফর্মুলা আছে, ওইটারও একটা রিকারেন্স ফর্মুলা আছে গামা ফাংশন, নেটে সার্চ দিয়ে দেখতে পারো, ওটা ইঞ্জিনিয়ারিংয়ে লাগে। তো এই গামা ফাংশনটা হচ্ছে অ্যাকচুয়ালি উল্টা ফ্যাক্টোরিয়াল সাইন, এখানে উল্টা ফ্যাক্টোরিয়াল সাইন, বাট আমরা ডিরেঞ্জমেন্ট বুঝাই এটা দিয়ে। বাট আমরা এইভাবে না লিখে আমরা একটা ফাংশন বানাই নিব যে ডিএন মানে হচ্ছে ডিরেঞ্জমেন্ট অফ এন। এনটা অবজেক্ট থাকলে কয়ভাবে তাদেরকে সাজাবো যাতে কেউ কারো স্পেসিফাইড জায়গায় না থাকবে না। ওকে, তো এটা জানতে চাই। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে এটা করব। ধরো আমাদের কাছে 4টা আছে বা 5টা অবজেক্ট আছে। ওকে, ধরো এ বি সি ডি ই, 5টা মানুষ, আর এগুলো হচ্ছে তাদের ক্যাপ 1 2 3 4 5। আমি একটা ডিরেঞ্জমেন্ট আমি চাচ্ছি যে কয়ভাবে ডিরেঞ্জমেন্ট করা যায়। ওকে, সো এটা তুমি কিভাবে বের করতে পারো, কেউ বলতে পারবে আইডিয়াটা যে তুমি এটা কিভাবে করবা? জাস্ট নর্মাল একটা পারমুটেশন কম্বিনেশনের ম্যাথ হিসেবে চিন্তা করো। যে এরকম একটা ম্যাথ যদি তুমি ফেস করো, যতভাবে সাজানো যায় মাইনাস, যেভাবে হচ্ছে সোজাসুজি যায় ওটা মাইনাস করে দিবে, মানে টোটাল যতভাবে সাজানো যায় মাইনাস
যেইভাবে থাকার কথা সেইভাবে, বাট তাতে সমস্যা কি হবে? মানে যেভাবে যাওয়ার কথা। সমস্যা হবে কি, তুমি যখন ওইটা মাইনাস করবা তখনও কিন্তু এমন কেস থাকবে যে এই এ হয়তো নিজেরটা পায় নাই, বিও নিজেরটা পায় নাই, ডিও নিজেরটা পায় নাই, ইও নিজেরটা পায় নাই, বাট সি নিজেরটা পাইছে। তুমি তো এইটাও মাইনাস করে দিচ্ছ, মানে এইটাও তখন তোমার অ্যান্সারে চলে আসতেছে। বাট আমাদের তো এইটা চাই নাই, আমাদের চাইছে যে কেউ কারোরটা পাবে না, মানে সিও এখানে নিজেরটা পাবে না, এটা ডিরেঞ্জমেন্ট হয়নি। এখানে একজন পাইছে, সেটাও অ্যালাউড না, কেউ কারোরটা পাবে না। ওকে, সো ওইটা কাজ করবে না, বুঝতেই পারতেছো। সো আমরা একটু ম্যাথমেটিক্যালি চিন্তা করি এভাবে, যে ধরো এখানে এইভাবে চিন্তা করি যে আমাদের ধরো এইগুলো হচ্ছে A1 A2 A3 A4 A5 এরকম। সো আমরা এইভাবে এইটাকে চিন্তা করতে পারি যে আমার এ নিজের ইয়া পাবে না, নিজের এই হ্যাট পাবে না, মানে এও পাবে না, অ্যান্ড মানে এ না পাওয়ার যে সেট সেটাকে আমি A1 কমপ্লিমেন্ট বলতে পারি। আচ্ছা, আমি এখানে কমপ্লিমেন্ট ইউজ না করে, তোমরা যেহেতু মোটামুটি এইচএসসি আইসিটির সাথে ফ্যামিলিয়ার, আমরা এখানে বার দিয়ে লিখি, কারণ ওই সি ইউজ করা খুবই ব্যাকডেটেড। সো A1 বার মানে A1 নিজের জিনিস পাবে না, অ্যান্ড A2ও পাবে না, অ্যান্ড A3ও পাবে না, অ্যান্ড A4 পাবে না, অ্যান্ড A5 পাবে না। বেসিক্যালি আমরা এই সেটটার কার্ডিনালিটি অফ এ সেট মানে সেটটার উপাদান সংখ্যা, সিম্পলি এই সেটটার কার্ডিনালিটি বের করতে চাচ্ছি। ওকে, মানে নাম্বার অফ এই A1 বার ইন্টারসেকশন A2 বার ইন্টারসেকশন A3 বার ইন্টারসেকশন A4 বার ইন্টারসেকশন A5 বার, এটা জানতে চাচ্ছি। এইটুকু ক্লিয়ার সবার? কারো কোশ্চেন আছে এখানে? যে আসলে এইটাই আমাদের ডিরেঞ্জমেন্ট অফ 5, যে এও পাবে না এরকম সেট, তারপর A2 পাবে না এরকম অ্যারেঞ্জমেন্টের সেট, A3ও পাবে না এরকম অ্যারেঞ্জমেন্টের সেট, সবার যে কমন ইন্টারসেকশনটা সেই জায়গাটায় হচ্ছে কেউ কারো জিনিস পায় নাই, তো সেইটার উপাদান সংখ্যা বা সেইটার কয়টা এলিমেন্ট আছে সেটাই অ্যাকচুয়ালি আমাদের 5টার জন্য ডিরেঞ্জমেন্ট। মানে এখানে যদি একটা ভেন ডায়াগ্রাম ড্র করি, এই ইউনিভার্সাল সেটটা হচ্ছে যে যতভাবে 5টা এই 5জন এইগুলাকে অ্যারেঞ্জ করতে পারে। আর আমরা এখানে তাহলে সেট দিয়ে যদি ড্র করি, যে এটা হচ্ছে A1 তার নিজের টুপি পাবে ওইটার সেট, এটা হচ্ছে A2 তার নিজের টুপি পাবে সেটার সেট, এটা হচ্ছে A3 তার নিজের টুপি পাবে সেই সেট, তারপর A4, তারপর হচ্ছে A4, তারপর A5, মানে খুব হিজিবিজি অবস্থা। বাট ওই যে 5জনের যে ইন্টারসেক্টিং যে জায়গাটা, সরি 5জনের যে এগুলো হচ্ছে পাওয়ার সেট, তাহলে না পাওয়ার সেট হচ্ছে বাইরে, এটা অ্যাকচুয়ালি এখানে ড্র করে দেখানো ইম্পসিবল। তো ওইগুলার আবার ইন্টারসেকশন। তো আমরা এইভাবে ম্যাথমেটিক্যালি বলতে পারি যে ডিরেঞ্জমেন্ট হচ্ছে A1 তার নিজের টুপি পাবে না, A2 পাবে না, A3 পাবে না, আর ইন্টারসেকশন মানে কি এন্ড। আর আমরা যেহেতু নাম্বার অফ ওয়েজ বের করতে চাচ্ছি যে কয়ভাবে করা যায় এটা, তাই এটা হচ্ছে এই সেটটার কার্ডিনালিটি। ওকে, কার্ডিনালিটি, কারো যদি এটা ফ্যামিলিয়ার না লাগে লিখে রাখি, বা এই সেটটার উপাদান সংখ্যা কত সেটা জানতে চাই। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে একটু এক্সট্রা কয়েকটা জিনিস শিখাই, মানে কখনো যাতে এগুলা কোথাও দেখলে মানে ইয়া না লাগে, যে অপরিচিত না লাগে। যে অনেক এইগুলোকে আমরা যেমন সামেশনকে এরকম সিগমা নোটেশন দিয়ে লিখি, মাল্টিপ্লিকেশনকে এরকম একটা নোটেশন দিয়ে লেখে, তো ওই ইন্টারসেকশনকেও এরকম, মানে সেটের অপারেশনগুলোকেও এইভাবে লেখা যায়, যে এই মানে সবগুলো ইন্টারসেকশনের জন্য একটা কমন, আর এখানে এই যে 1 থেকে এটা কি 5 পর্যন্ত যাচ্ছে, তো এটা হচ্ছে j = 1 to 5, আর আমি প্রত্যেকবার কি ইন্টারসেকশন করতেছি, aj কে, এজের কমপ্লিমেন্টকে। ক্লিয়ার? এন্ড এটা আমি বের করতে চাই, এটাই হচ্ছে বেসিক্যালি ডিরেঞ্জমেন্ট। মানে ডিরেঞ্জমেন্টের, ভিতরে হ্যাঁ, মানে কি? এটা মানে হচ্ছে যে এটা হচ্ছে ওই ইন্টারসেকশন সাইন, আর ওইটার নিচে ওই j = 1 আর উপরে 5 দিয়ে বুঝাইছি যে এইখানে এই j এর মানটা 1 থেকে 5 পর্যন্ত হবে। যেমন এই যে আমরা সামেশন লিখি না, যে সামেশন অফ i স্কোয়ার i = 1 to n হচ্ছে
তোমার n ইন্টু n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6, বুঝছো? মানে এটা বোঝায় যে এই মানটা এখানে প্রত্যেকটা ইন্টিজার নাম্বার ওই রেঞ্জে, মানে ওইখানে আমি বসাবো। এটা ক্লিয়ার হয়েছে? না ভাইয়া মানে হচ্ছে এটা ইয়ে করে মানে কি এরপর কি মানে সবগুলার মানে ইন্টারসেকশন দিচ্ছি এটা বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মানে এই পাশে যা লিখছি এই পাশে তাই লিখছি, জাস্ট আমি একটু নোটেশন দিয়ে দেখাইলাম। ওকে, আর ডিরেঞ্জমেন্টের অ্যাকচুয়ালি ডেফিনেশনই এটা, যে ডিএন হচ্ছে এই ইন্টারসেকশন অফ জে ইজ ইকুয়াল টু 1 to n এ জে। তুমি মানে ম্যাথের কোনো বড়সড় বইতে দেখবা যে ডিরেঞ্জমেন্টকে এইভাবে লিখছে। আচ্ছা, সো ওইটা নোটেশনাল ডিসক্রিপেন্সিগুলো থাকুক, ওইখানে আমরা ওদিকে দেখবো না। আমরা হচ্ছে এইটা দেখি যে এটা কীভাবে বের করা যায়। এখন তোমরা ডি মর্গানস ল জানো যে A1 ইন্টারসেকশন A1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A2 কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু কত বলো তো? হ্যাঁ হ্যাঁ, এটা বাট সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এটা হচ্ছে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন A4 ইউনিয়ন A5 এটার হোল কমপ্লিমেন্ট। আর এটাকেও তুমি চাইলে এইভাবে লিখতে পারো। তো এখন এটা বের করতে চাই, এটা বের করা খুব সহজ। তোমার কমপ্লিমেন্ট মানে কি? ইউনিভার্সাল সেট থেকে এটা বাদ, রাইট? সো এটাকে এভাবে লেখা যায়, ধরো আমাদের ইউনিভার্সাল সেট হচ্ছে ইউ, আর ধরো ক্যাপিটাল টি টোটাল আর কি, টোটাল মাইনাস এটার সাবট্রাকশন। কেউ কোথাও না বুঝলে প্লিজ বইলো, পরে কিন্তু এটা বুঝতে পারবা না, মানে একবার যদি ফ্লো হারায় ফেলো। আচ্ছা, এরপর টোটাল নাম্বার অফ ওয়েজ মাইনাস ইনক্লুশন এক্সক্লুশন আমরা পড়ে আসছি সেটের জন্য, তোমরা এটা 9 10-এও পড়ছো যে A1 ইউনিয়ন A2 এটা ইজ ইকুয়াল টু হচ্ছে নাম্বার, মানে কার্ডিনালিটি অফ A1 ইউনিয়ন A2 ইজ ইকুয়াল টু হচ্ছে কার্ডিনালিটি অফ A1 প্লাস কার্ডিনালিটি অফ A2 মাইনাস কার্ডিনালিটি অফ A1 ইন্টারসেকশন A2। মাল্টিপলের ক্ষেত্রে কি হয় এটাও মনে আছে নিশ্চয়ই, যে প্রথমে একটা একটা অ্যাড, দেন দুইটা দুইটা বিয়োগ, দেন আবার তিনটা তিনটা অ্যাড, চারটা চারটা বিয়োগ, এরকম। সো এখানে ওইটাই করব, যে ফার্স্টে A1 প্লাস A2 প্লাস নাম্বার অফ A2, দেন নাম্বার অফ A3 প্লাস নাম্বার অফ A4 প্লাস নাম্বার অফ A5, একটা একটা নেওয়া শেষ, দেন দুইটা দুইটা করে সাবট্র্যাক্ট। অ্যাকচুয়ালি অনেকগুলো হবে, মানে 5টা থেকে 2টা যতভাবে নেওয়া যায় 5C2 মানে 10টা। ওকে, সো এতগুলো আমার এখানে লেখা পসিবল না, বাট আমরা এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাচ্ছি। আবার এরপর হচ্ছে ওই 3টা করে নিয়ে অ্যাড, তিনটা তিনটা করে নিয়ে ইন্টারসেকশন করে অ্যাড। তো আমরা এখান থেকে একটা আইডিয়া পাচ্ছি যে ফার্স্টে হচ্ছে তোমার সবার মানে A1 মানে কি, শুধু A1 মানে কি, A1 নিজের টুপি কয়ভাবে পাইতে পারে, রাইট? A2 মানে কি, A2 নিজের টুপি কয়ভাবে পাইতে পারে, রাইট? আবার এই টার্মগুলো দেখো যে A1 ইন্টারসেকশন A2, এটা কি বোঝায় যে A1 অ্যান্ড A2 দুইজনই নিজের টুপি পাবে, বাকিরা কেউ পাবে না। মানে বাকিরা যে কোনো কিছু পাইতে পারে, পাবে না ওরকম না, মানে A1 আর A2 নিশ্চিত নিজের টুপি পাবে। আবার এটা বোঝায় যে A2 আর A3 নিশ্চিত নিজের টুপি পাবে। সো এরকম একটা জিনিস চলে আসতেছে। সো আমরা এটাকে একটু ক্লিয়ার করে লিখি। আর এখানে কিন্তু জাস্ট এই কয়টা টার্ম না, আরও আছে, তিনটা তিনটা নিয়ে, দেন 4টা নিয়ে, দেন আবার 5টা নিয়ে, এরকম। সো আমি একটু এইটাকে একবারে লিখে ফেলি। দেখো, টি মানে হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট। 5টা জিনিসকে টোটাল কয়ভাবে সাজানো যায়? 5 ফ্যাক্টোরিয়াল, রাইট? এটা তো শিওর।
দেন এরপর সাবট্র্যাক্ট যে জিনিসটা করতে হবে সেটা লিখব। তো প্রথমে হচ্ছে একজন নিজের টুপি পাবে, এইটা কয়ভাবে হইতে পারে। তো সেটা আমি কয়ভাবে করতে পারি, আমি এই 5 জনের মধ্যে থেকে যে কোনো একজনকে চুজ করতে পারি, যে তোমাকে চুজ করলাম, তুমি তোমার টুপিটাই পাবা। সো সেটা আমি করতে পারি 5C1 ওয়েতে। সো ও নিজের টুপি নিয়ে নিল, ওইটা তো একভাবেই করতে পারে। বাকি থাকলো কয়জন, ধর আমি এখানে A2কে চুজ করলাম যে তুমি নিজের টুপি নাও, 5C1 দিয়ে ওকে চুজ করলাম, নিজের টুপি নাও। বাকি থাকলো কয়জন, 4 জন। ওই 4 জন বাকি 4টা টুপিকে অ্যারেঞ্জ করতে পারে নিজেদের মধ্যে কয়ভাবে, 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। ডান, মানে এই পুরোটা আমরা ক্যালকুলেট করে ফেলছি। কীভাবে দেখো, কারণ এখানে প্রত্যেকেই হচ্ছে ওই 4 ফ্যাক্টোরিয়াল, এই প্রত্যেকটাই হচ্ছে আসলে 4 ফ্যাক্টোরিয়াল করে, ওইটাই আমরা এখানে লিখছি। ওকে, এখানে যে একবার A1কে বলতেছি A1 পাবে, অথবা A2 পাবে, অর A3 পাবে, অর A4 পাবে, অর A5 পাবে। সো আসলে ওইটাই এখানে একবারে লিখছি। আচ্ছা, 2 জনেরটা কীভাবে লিখব, যে কোনো 2 জন নিজেরটা পাবে, এটা কয়ভাবে হইতে পারে। সো আমি 5 জন থেকে 2 জনকে চুজ করলাম 5C2, যে তোমরা 2 জন নিজ নিজ টুপি নিয়ে নাও। ওরা নিল ধরো A2 আর A4, 5C2 করে এই যে ধর A2 আর A3, মানে এই যে এইটা A2 আর A3কে বললাম নিজের টুপি নাও, নিল। বাকি থাকে কয়জন, 3 জন। সো এই 3 জন বাকি 3টা টুপিকে নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করতে পারে 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। সো প্যাটার্নটা বুঝে গেছো। এরপর কি হবে, 5C4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5C2 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 5C3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5C4 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 5C5 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে যে 3 জন নিজের টুপি পাবে। সো ওই 3 জনকে চুজ করলাম, বাকি 2 জন বাকি 2টা টুপি নিজেদের মধ্যে এই কয়ভাবে অ্যারেঞ্জ করতে পারে। দেন মাইনাস 5C4 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, 4 জন নিজের টুপি পাইছে, আরেকজন পায় নাই, আরেকজন অ্যাকচুয়ালি পাবেই, ওইটাও তুমি বুঝতেই পারতেছো। আসলে ওইটা 5C4 আর 5C1 তো একই। তো 5C4 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে লাস্টলি 5 জনের 5 জনই নিজের টুপি পাইছে, সেটা একভাবেই হয়। অ্যান্ড এইখানেও তাই আসছে, 5C5 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল তো 1, তাই না। সো এটা হইল। তো এখন এটাকে তাহলে আমরা ব্র্যাকেট উঠায় লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5C1 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 5C2 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5C3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 5C4 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5C5 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল। আর এই প্রথম 5 ফ্যাক্টোরিয়ালটাকে আসলে এভাবে বলা যায় যে 5C0 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, তাই না। সো এরকম একটা প্যাটার্ন আসছে না, যে এটা অ্যাকচুয়ালি সামেশন অফ 5CJ মাইনাস 1 টু দি পাওয়ার জে, আর হচ্ছে তোমার 5 মাইনাস জে ফ্যাক্টোরিয়াল, where j is equal to 0 to 5। আর এটা যেহেতু 5টা অবজেক্টের জন্য করছি এভাবে লেখা যায়, আর ডিরেঞ্জমেন্টকে আরও জেনারেলি এভাবে লেখা যায় যে ডিরেঞ্জমেন্ট অফ n ইজ ইকুয়াল টু সামেশন অফ j ইজ ইকুয়াল টু 0 to n cj মাইনাস 1 টু দি পাওয়ার j n মাইনাস j ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা বোঝা গেছে সবার। সো আমরা এখান থেকে দেখো ডিরেঞ্জমেন্টটা বের করতে পারবো, এটা একটু বের করি কত আসে। এইটুকু আমি একটু মুছে দিই, এই জেনারেলাইজড ভার্সনগুলো অ্যাকচুয়ালি অত দরকার নেই, এটা তুমি পরে নিচে লিখতে পারবা। বাট আমরা এটার ভ্যালুটা বের করি যে 5-এর জন্য ডিরেঞ্জমেন্টটা কত, মানে 5টা অবজেক্টকে কয়ভাবে সাজানো যায় যাতে কেউ নিজের জিনিস পাবে না। 5C0 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস, আচ্ছা এটা ক্যালকুলেটার একবারে করি, মাইনাস 1 টু দি পাওয়ার x 5 মাইনাস x ফ্যাক্টোরিয়াল ইন্টু 5cx, মানে এটা একটু অ্যাড করো, ক্যালকুলেটারে অ্যাড করো, আমিও করতেছি। আচ্ছা 0 to 5, এটা 44 আসে, রাইট। সো অ্যাকচুয়ালি 5টা অবজেক্টকে
ওভারঅল সাজানো যায় হচ্ছে 120 ওয়েতে, বাট তার মধ্যে ডিরেঞ্জমেন্ট হচ্ছে 44টা, মানে যেখানে কেউ নিজের জিনিস পায় নাই। বুঝতে পারছো? এখন এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, দুইটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। তার মধ্যে প্রথমটা আগে দেখাই, যেটা প্রবাবিলিটির সাথে রিলেটেড। সো আচ্ছা, ডিরেঞ্জমেন্ট বের করছি কিভাবে, এইটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা? যে সিম্পলি এটা ইনক্লুশন এক্সক্লুশন, আমি জানতে চাচ্ছি কেউ কারোরটা পাবে না। সো এটাকে আমি বলতে পারি যে এই যে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল, যে প্রথম জন পাবে না, অ্যান্ড দ্বিতীয় জন পাবে না, অ্যান্ড তৃতীয় জন পাবে না। ওকে ফাইন। দেন এটাকে বলতে পারি যে সবাই, মানে এখানে এই সবার ইউনিয়ন সেটার হোল কমপ্লিমেন্ট। দেন হোল কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে সবার ইউনিয়নটা বাদ। দেন এই সবগুলো ইউনিয়নকে আমি আবার অ্যাড করতে পারি এভাবে, যে ইনক্লুশন এক্সক্লুশন, যে ফার্স্টে একটা একটা, দেন দুইটা দুইটা করে সাবট্রাক্ট, দেন তিনটা তিনটা করে প্লাস, এভাবে চলতে থাকবে। অ্যান্ড দেন আমি সবার ভ্যালুগুলো বের করলাম। ওকে, এখন আমার এখানে আসছে হচ্ছে 44। 5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু হচ্ছে 120, আর ফ্যাক্টোরিয়াল 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 44, মানে ডিরেঞ্জমেন্ট অফ 5 হচ্ছে 44। এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, সেটা হচ্ছে এই টার্মটাকে দেখো, 5c0 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5c1 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 5c2 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল প্লাস, সরি মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস হবে 5c3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 5c4 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5c5 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল। এটাকে একটু সিম্পলিফাইড করা যায়, আমরা শুধু শুধু এইভাবে রাখছি, এটা আরও সিম্পলি লেখা যায়। সেটা হচ্ছে যে দেখো 5c0 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে অ্যাকচুয়ালি 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5c1 মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, আর সেটা এই 4 ফ্যাক্টোরিয়ালের সাথে কাটা গিয়ে থাকবে জাস্ট 5 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল, এরকম। পরের টার্মটা হবে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরের টার্মটা হবে মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, তারপরের টার্মটা হবে প্লাস 5 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল, আর তারপরের টার্মটা হবে মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল। সো আসলে এটার জেনারেল ভার্সনটা এভাবেই লেখা যেত, যে ডিরেঞ্জমেন্ট অফ n ইজ ইকুয়াল টু সামেশন অফ k ইজ ইকুয়াল টু 0 টু n n ফ্যাক্টোরিয়াল বাই তোমার k ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার k। ওকে, যাই হোক, এটা দরকার নেই, বাট এইটা তো বেশ সহজ একটা ফর্ম্যাট, তাই না? যে এটা হচ্ছে সিম্পলি 5 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল এটসেট্রা। তো n এর জন্য এটাকে এইভাবে লেখা যায় যে এই ডিরেঞ্জমেন্ট অফ n ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল মাইনাস n ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস n ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস n ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, লাস্ট টার্ম হবে মাইনাস 1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল, এরকম। তো এখন আমি কি সবার থেকে এখানে n ফ্যাক্টোরিয়াল কমন নিতে পারি না? n ফ্যাক্টোরিয়াল কমন নিলে এখানে আসবে 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। যদিও এটা ফাইনাইট, বাট আমি এটাকে ইনফাইনাইট হিসাবে ট্রিট করলাম, যে n এর ভ্যালু লার্জ ইনাফ। এইটা কিসের ভ্যালু বলতে পারবা? এই সিরিজটা তুমি আগে দেখছো, এর ভ্যালু এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 1 এর ভ্যালু। এর সিরিজের ওই যে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ কি ছিল? 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই, ক্যালকুলাসে পড়ছো। আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সিরিজ ছিল 1 মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকম। তো আসলে ই টু দি পাওয়ার মাইনাস 1 হচ্ছে এই টার্মটা, 1 মাইনাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল আপ টু ইনফিনিটি। সো যদিও এটা ফাইনাইট, বাট লার্জ এন এর জন্য আমরা এটাকে অ্যাপ্রক্সিমেট করে বলতে পারি যে এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 1। তো এখান থেকে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস পাইছি, যে ডিরেঞ্জমেন্ট অফ এন
সেটার ভ্যালু অলমোস্ট n ফ্যাক্টোরিয়াল বাই e এর সমান। ওকে, এটা অলমোস্ট সমান, একদম ইকুয়াল না, অলমোস্ট সমান। আর আরও ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে যে তুমি যদি এই n ফ্যাক্টোরিয়ালটাকে লেফট সাইডে আনো, তাহলে তুমি কি পাবা, যে এটা হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে ডিরেঞ্জমেন্ট, আর সেটা ইজ ইকুয়াল টু 1/e। তাহলে আমি বলতে পারি না যে nটা অবজেক্টের মধ্যে আমি যদি সবাইকে সাজাই, তাহলে কেউ কারো স্পেসিফাইড পজিশনে থাকবে না, সেটার প্রবাবিলিটি হচ্ছে 1/e। ওকে, এই কোশ্চেনটা আমার উদ্ভাসে ওপেন বুকে আসছিল, মানে ওইটা আমি আগে থেকেই পারতাম, তো তখন অ্যান্সার করতে পারছিলাম আর কি। ওকে, যে তোমার nটা অবজেক্টকে আমি সাজাবো, তার মধ্যে আমার কেউ নিজের স্পেসিফাইড পজিশনে থাকবে না, একটা র্যান্ডম ইভেন্টে এটা হওয়ার প্রবাবিলিটি অলমোস্ট 1/e, নট এক্স্যাক্টলি 1/e বাট অলমোস্ট 1/e। যত বড় n তত বেশি এটা 1/e এর কাছাকাছি হবে। ওকে, সো ডিরেঞ্জমেন্ট অফ n ইজ অলমোস্ট ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই e। মানে তুমি যদি কখনো ডিরেঞ্জমেন্টের ভ্যালু বের করতে চাও, তোমার যদি ডিরেঞ্জমেন্টের ফর্মুলা মনে না থাকে, সিম্পলি জাস্ট n ফ্যাক্টোরিয়ালকে e দিয়ে ডিভাইড করো। যেমন আমরা ডিরেঞ্জমেন্ট অফ 5 বের করছি 44, সো এটাকে এভাবে বের করা যেত 5 ফ্যাক্টোরিয়াল বাই e। 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120 আর e হচ্ছে এর ভ্যালু কত, 2.718। এখানে অ্যাকচুয়ালি এটা কাজ করবে না, কারণ এখানে এই ভ্যালুটা অত বড় না, বুঝছো, এখানে এটা অত ভালো কাজ করবে না, বাট স্টিল এটা 44.145 আসে। ওকে, সো আমরা একটা জিনিস শিখলাম যে ডিরেঞ্জমেন্ট অফ n আর এরকম ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই e অলমোস্ট। ওকে, আর dn এর ফর্মুলা খুবই সহজ, যেটা হচ্ছে সামেশন অফ k ইজ ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 টু দি পাওয়ার k n ফ্যাক্টোরিয়াল বাই k ফ্যাক্টোরিয়াল। এখন এই ডিরেঞ্জমেন্ট বুঝলাম, বাট আমি ডিরেঞ্জমেন্টের এবার একটা কাজ করি। ডিরেঞ্জমেন্ট এইভাবে বের করা তো খুব টাফ, তাই না? মানে একটু প্রথমবার দেখলে একটু মাথা ঘোরায়, এটা ট্রু, যে মানে হুট করে মাথায় আসে না যে এইগুলো এরকমই কেন। তো এবার আমরা এই সেম জিনিসটা বের করার একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ দেখি। ওকে, এইটা অ্যাকচুয়ালি আমি অ্যাডমিশন টাইমের সময় নিজে শিখছিলাম ওই ডিরেঞ্জমেন্ট বের করা অন্য প্রসেসটা, কারণ পরীক্ষার হলে অ্যাকচুয়ালি এইটা মনে থাকে না, তো ওই অন্য প্রসেসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতো, আমি জাস্ট নিজের শখের জন্য শিখছিলাম। আর কেউ যদি ধরো তোমরা তো কেউ যদি উদ্ভাসে পড়ো, ওইখানে যদি কনসেপ্ট বুক খুলো ওইখানে পাবা, আমি ডিরেঞ্জমেন্টটা ওই বইতে দিয়ে রাখছি। ওকে, কারো কাছে যদি আমার লেখা কনসেপ্ট বুকগুলো থাকে, ওইখানে এই ডিরেঞ্জমেন্টের সব কিছু পাওয়া। আচ্ছা, তোমাদের ব্যাচে ওই আচ্ছা না কিছু না, তো ওইখানে তুমি এই ডিরেঞ্জমেন্টের ব্যাপার পাবা, আমি ওইখানেও এই সেম জিনিসগুলো লিখছি। তো এখন আমি এই ডিরেঞ্জমেন্ট বের করার একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ দেখাই, যে এই ডিরেঞ্জমেন্ট অ্যাকচুয়ালি এত ঝামেলা করে বের না করে আরও সহজে বের করা যায়। ওকে, তো আমাদের প্রবলেমটা সেম, আর এটা একটু মনে রাখো যে ডিরেঞ্জমেন্ট অফ 5 আসছিল 44, তো আমি এটাকে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে বের করে দেখাই। তো আইডিয়াটা এরকম যে আবারও এই ধরো 5 জন মানুষ, আর তাদের 5টা, মানে এই হচ্ছে A1, আর এই হচ্ছে তার 1 নাম্বার ক্যাপ, এটা হচ্ছে 2 নাম্বার ক্যাপ, এই হচ্ছে 3, এটা হচ্ছে 4, এই হচ্ছে 5। আমি এটাকে রিকারেন্স দিয়ে সলভ করবো এবার। সেটা কীরকম দেখো, যে আমি পুরো সিনারিওটাকে এভাবে চিন্তা করতে পারি, আমি জানতে চাই যে n জন যদি থাকে তাহলে কেউ কারোরটা পাবে না, এটা কয়ভাবে করা যায়। তো সেটাকে আমি এভাবে চিন্তা করতে পারি যে তোমার এই A1, ধরো এই A1 হচ্ছে, আমি এই অ্যারোগুলো মুছে দিই এখন, 2টা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে A1 ধরো এই A2 টুপি নিল, মানে বাকি যে n-1 জন আছে, এখানে ধরো nটা মানুষ আছে, তো সে নিজেকে বাদ দিয়ে বাকি n-1 যে কোনো একজনের টুপি নিবে, তাই না? কারণ ডিরেঞ্জমেন্ট করতে হবে, তো সে নিজেরটা নিতে পারবে না। সো সে এখানে যে কোনো একজনের টুপি নিল, ধরো সে এখানে 3 নাম্বার জনের টুপি নিল। ওকে, এখন 2টা ঘটনা ঘটতে পারে।
একটা হচ্ছে 3 নাম্বার জন A1 এর টুপি নিছে, অর 3 নাম্বার জন অন্য কারো টুপি নিছে। সো দুইটা কেস, একটা হচ্ছে A1 যদি 3 নাম্বার জনের টুপি নেয় তখন A3 তাহলে দুইটা কেসে পড়তে পারে। একটা হচ্ছে A3 আবার A1 এর টুপি নিছে, মানে দুইজনের টুপি ইন্টারচেঞ্জ করছে, অর A3 এই A1 বাদ দিয়ে বাকিগুলা থেকে যে কোনো একটা টুপি নিছে, রাইট? সো এইটা করতে পারি। তো এখন আমি কেসটাকে এইভাবে সাজাবো যে তোমার এ হচ্ছে ধরো এই n-1 জনের যে কোনো একজন থেকে একটা টুপি নিল, ওকে? আর ধরো সে যার টুপি নিছে সে আবার ওই A1 এর টুপিটা নিছে, তাহলে এই জন্য কি নিজের টুপি পায় নাই অটোমেটিক, রাইট? তাহলে এই দুজন কি সিনারিও থেকে আউট, ওই দুজন অলরেডি ডিরেঞ্জমেন্টে পড়ে গেছে, মানে তারা নিজ নিজ টুপি নেয় নাই। তাহলে বাকি থাকলো কয়জন বলো তো? দুইজনকে আউট করে দিছি n জন থেকে, n-2 জন, মানে n জনের জন্য এটা কয়জন আছে? n-2। তাহলে এই বাকি যে n-2 জন আছে তারা আবার নিজেদের মধ্যে ডিরেঞ্জমেন্ট করতে পারে কয়ভাবে সেটা বের করবো। তাইলে তো n-1টা অপশনের জন্য বাকি n-2 আবার ডিরেঞ্জমেন্ট করতে পারে কয়ভাবে? এই কয়ভাবে, এটা কি বুঝছো? একটু দেখো তো। বলতেছি আমি অ্যাকচুয়ালি এগুলো তোমাদের ব্যাচেই ফার্স্ট বুঝাইতেছি, আমি এর আগে কাউকেই বুঝাই নাই, মানে এখন পর্যন্ত কোনো ব্যাচ অ্যাকচুয়ালি ওই পর্যন্ত টানাই হয় নাই, তোমাদের তো একদম প্রথম থেকেই পড়াচ্ছি। আচ্ছা, সো এখানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে A1 এর কাছে কয়টা অপশন আছে টুপি চুজ করার? n-1টা। তো সে n-1টা অপশনে যে কোনো একটা টুপিকে চুজ করতে পারে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। ধরো সে এই জনের টুপি নিল, অ্যান্ড সে যার টুপি নিল সে আবার A1 এর টুপি নিল, সেটা একভাবেই করা যায়। সো এই দুইজনেরটা নিয়ে ফেলছে, দুইজনে কেউই নিজ নিজ টুপি পায় নাই, বাট দুইজনের টুপি নিছে। বাকি থাকে কয়জন? আচ্ছা, আমি এখানে এই 3 দিয়ে না বুঝাই, এটা 2 দিয়ে বুঝাই, ডায়াগ্রামগুলো দেখতে সুবিধা হবে। যে ধরো A1 হচ্ছে 2 এর টুপি নিছে আর A2 হচ্ছে A1 এর টুপি নিছে, ওকে? বাকি থাকে কয়জন? n-2 জন। এই n-2 জন, মানে দেখো A1 এর তো ওই যে n-1টা অপশন ছিল, প্রত্যেকটার জন্য বাকি n-2 জন নিজেদের মধ্যে ডিরেঞ্জমেন্ট করতে পারে dn-2 ওয়েতে, রাইট? আচ্ছা, এইটা একটা কেস। আরেকটা কেস হইতে পারে যে A1 2 এর টুপি নিছে, ওই n-1 অপশন দিয়েই সে যে কোনো একজনের টুপি চুজ করছে, সেটা হচ্ছে ওই 2 নাম্বার জন। 2 নাম্বার জন এবার আর এই টুপিটা নেয় নাই। 2 নাম্বার জন এই টুপিটা, মানে তার এই টুপিটা নেওয়ার কথা ছিল, সেটা সেই যে প্রথম কেসে নিছে, বাট সে এইটা বাদ দিয়ে বাকি যে কোনো একটা নিছে। তার মানে এখন কি আমি এভাবে বলতে পারি না যে এই A1 সিনারিও থেকে আউট, A2 এর নেওয়ার কথা ছিল 1, মানে A2'র, মানে এখন এই 1 নাম্বার টুপিটাই হচ্ছে A2'র জন্য কাইন্ড অফ নিজের টুপি, বাট সে ওইটা নিবে না, কারণ ওইটা নিলে তো সেই প্রথম কেসে পড়ে যাবে, ওইটা তো অলরেডি আমি কাউন্ট করছি, রাইট? সো ওইটা না নিয়ে সে বাকি টুপিগুলো কয়ভাবে নিতে পারে? সো তুমি এখন চিন্তা করতে পারো এইটাই হচ্ছে A2 এর টুপি। তো এখন জাস্ট চিন্তা করো, এখানে n-1 জন আছে, আর n-1 জন নিজেদের মধ্যে n-1টা টুপি কয়ভাবে সাজাইতে পারে যাতে যেটা নেওয়ার কথা সে সেটা নেয় নেই। dn-1 ডান। একটু টাফ লাগতে পারে, বাট আমি আরেকবার বলি, জিনিসটা সহজ, মানে রিকারেন্স দিয়ে চিন্তা করাটা অনেক সহজ। প্রথমত, মানে আমরা এরকম একটা কেস চিন্তা করতেছি যে এই A1 তার জন্য অপশন আছে n-1টা, সে যে কোনো একজনের টুপি নেবে নিজেরটা বাদ দিয়ে। সো অপশন আছে n-1টা। সো এই n-1টা অপশনে সে ধরো যে কোনো একজনের টুপি নিল, সেই প্রত্যেকটা অপশনের জন্য কি হবে তাহলে? এরপর দুইটা কেস ঘটতে পারে, একটা হচ্ছে সে যেই জনের টুপি নিছে ওই জন আবার ওর টুপি নিছে, সো বাকি থাকলো কয়জন? n-2 জন, তারা নিজেদের মধ্যে ডিরেঞ্জমেন্ট করতে পারে এই কয়ভাবে? অর A1 যেই জনের টুপি নিছে
অন্যজনের ওই টুপিটা নেওয়ার কথা, মানে এখন অন্যজনেরই এই টুপিটা হয়ে গেছে, বাট সেটা তো আমি অলরেডি এখানে কাউন্ট করছি, তো ওইটা আর কাউন্ট করবো না। তো আমি চাচ্ছি যে এখন A2 এই টুপিটা আর না পাক। ওকে, আর A1 তো তার নিজের টুপি নিয়ে চলে, মানে সে এই 2 নাম্বার জনের টুপি নিয়ে চলেও গেছে। তো এখন আমি চাচ্ছি এমন একটা অ্যারেঞ্জমেন্ট যেখানে A2 এই 1 নাম্বার টুপিটা পাবে না। কেন পাবে না? কারণ যেই সব কেসে পাবে সেটা আমি অলরেডি কাউন্ট করছি, 2বার কাউন্ট করবো না। তো আমি এখন চাই A2 এই টুপিটা না পেয়ে অন্য যে কোনো টুপি পাক। তো এই ব্যাপারটাকে এভাবে চিন্তা করা যায় না যে এই 1 নাম্বারটাই এখন A2 এর টুপি, আর এইখানে এই যে n-1 জন আছে তারা কেউই নিজ নিজ টুপি আর পাবে না। আর এখানে ওই A2 এর নিজ টুপিটা হচ্ছে এই 1 নাম্বারটা, এই 1 নাম্বারটাই এখন A2 এর নিজের টুপি। এখন আমরা চাই যে এই n-1 জন কেউ নিজের টুপি না পাক। নিজের টুপি পেয়ে গেলে এই A2 আবার 1 নাম্বার টুপি পাবে, যেটা আমি অলরেডি কাউন্ট করছি, তো এটা দরকার নেই। আমি চাই যে এইখানের এই n-1 টা মানুষ, সে এই n-1 জনের কেউ নিজের টুপি পায় নাই, এরকম কোনো একটা কম্বিনেশন চাই। তো সেটা n-1 জনের ডিরেঞ্জমেন্ট কয়ভাবে হয়? dn-1। সো এই হচ্ছে ডিরেঞ্জমেন্টের রিকারেন্স, dn ইজ ইকুয়াল টু n-1 ইন্টু dn-2, dn-1 dn-2। অ্যান্ড দেখো আমি ওই 5 এর জন্য 44টা বের করব। আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলো। এটা হ্যাঁ, এটা হচ্ছে ওই যে সেকেন্ড কেসটা আমি বলছি যে A2 হচ্ছে A1 এর টুপি নিবে না। 2টা কেস হতে পারে যে A2 হচ্ছে A1 এর টুপি নিবে আর A1 এর টুপি নিবে না। তো যেই সব কেসে নিবে সেগুলো আমি অলরেডি ক্যালকুলেট করে ফেলছি, রাইট? এই যে এইখানে এটা দিয়ে ক্যালকুলেট করছি, এবার ক্যালকুলেট করতে হবে যেখানে নিবে না। তো A1 হচ্ছে এই A2 এর টুপি নিয়ে চলে গেছে, এখন আমি চাই যে A2 এই টুপিটা না নেক। ওকে, নিয়ে ফেললো তো ওই আগের কেসটা চলে আসে। সো আমি যদি চাই যে এই টুপিটা বাদ দিয়ে ও বাকিগুলা নেক, তো এখন এইটা আবার একটা ডিরেঞ্জমেন্ট প্রবলেম হয়ে গেছে না, যে n-1 জন তারা কেউই নিজ নিজ স্পেসিফাইড টুপি পাবে না। তো সেটা dn-1 ওয়েতে করা যায়, বুঝছো? আর হচ্ছে n-1 কারণ হচ্ছে ওই যে মানে প্রথম জন, হ্যাঁ প্রথম জন যে n-1টা অপশনে যে কোনো একজনকে চুজ করছিল, সেটা এই প্রথম লাইনটা না দেখে সেকেন্ড লাইনটা দেখো, এটা বুঝতে সহজ। যে প্রথম A1 যে ছিল সে n-1টা ওয়েতে যে কোনো একজনের টুপি চুজ করলো। এখন এরপর 2টা ঘটনা ঘটতে পারে, ইদার সে যার টুপি নিছে ওইজন আবার ওর টুপি নিছে, অর সে যার টুপি নিছে ওইজন ওর টুপি নেয়নি, বুঝছো? আচ্ছা, সো এখন আমি এই যে 5 ডিরেঞ্জমেন্ট অফ 5 এর ভ্যালুটা বের করি, যে এটা 44 আসে। আচ্ছা, আমরা ডিরেঞ্জমেন্ট কতর ভ্যালু জানি? ডিরেঞ্জমেন্ট 1 এর ভ্যালু আমরা জানি না সবাই। একটা অবজেক্ট মানে একজন মানুষ আর তার একটাই ক্যাপ, কয়ভাবে ডিরেঞ্জমেন্ট করা যায় বলো তো? না 0 করাই যায় না, সে অবশ্যই নিজের টুপিই পাবে, তার তো আর কোনো অপশন নেই। তো ডিরেঞ্জমেন্ট অফ 1 হচ্ছে 0। আর ডিরেঞ্জমেন্ট অফ 2ও কিন্তু আমরা জানি, যেগুলো খুব হ্যান্ডি জিনিসপত্র, যেগুলো ধরো একদম আমি হাতে ক্যালকুলেট করতে পারি, সেগুলো করে ফেলি। যেমন 2 জন মানুষ আছে আর 2টা টুপি আছে, ওকে, এটা ওর এটা ওর। সো কয়ভাবে করা যায়, কয়ভাবে সাজানো যায় যাতে কেউ নিজের টুপি পাবে না? একভাবে, যে এইজন এইটা পাবে আর এইজন এইটা নিবে। আর কোনোভাবে কি পসিবল? না। সো আমি এই 2টা ভ্যালু জাস্ট জানি, এই 2টাকে ইউজ করে আমি D5 বের করব আর এই সূত্রটা ইউজ করব। তো আমি D1 জানি, D2 জানি, তাহলে D3 কত? এই ফর্মুলা খাটাও, 3 - 1 dn-1 মানে D3 - 1 D2 plus D1, which is 2 into 1 plus 0, which is 2. So D3 এর ভ্যালু হচ্ছে 2। Then D4, ভাই সবগুলো
আসবে এমন কিছু? হ্যাঁ হ্যাঁ, এই সূত্রটাই তো ওরকম, যে প্রত্যেকটা টার্ম তার আগের দুইটা টার্মের উপর ডিপেন্ডেন্ট, ফিবোনাচির মতো। ওকে, এরপর হচ্ছে D4। D4 হচ্ছে 4 - 1, D3, D2। এখানে 3, এখানে হচ্ছে 3, D3 হচ্ছে 2, D2 হচ্ছে 1। সো 3 3s are 9। সো D4 এর ভ্যালু বের হইল। আর এরপর D5। D5 হচ্ছে 5 - 1, D4, D3। 4 ইন্টু D4 হচ্ছে 9, আর D3 হচ্ছে 2। 4 ইন্টু 11 উইচ ইজ 44। একটা জিনিস আমি কাউন্টিং দিয়ে করছি, পারমুটেশন কম্বিনেশন দিয়ে, আর একটা আমি এরকম একটা জাস্ট একটা মানে রিকারিং রিলেশন দেখছি, দুইটা সেম রেজাল্ট দিতেছে, অথচ তোমার এইখানে কোনো ফ্যাক্টোরিয়াল কিচ্ছু ইনভলভ না। সো বুঝতেই পারতেছো রিকারেন্স কতটা পাওয়ারফুল। ওকে, সো কারো কোনো কোশ্চেন আছে? এইটাই এখানে বলার ছিল, ডিরেঞ্জমেন্ট নিয়ে একটু আইডিয়া দিলাম। এটা অ্যাডমিশন টেস্টে অনেক সময় আসে, যে চারটা অবজেক্টকে কয়ভাবে সাজানো যায়, কেউ কারোরটা পাবে না। তো তখন ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই e, অথবা এইভাবে করতে পারো।